নমস্কার, আবার চলে এসেছি আমার আজকের ক্লাস নিয়ে। আজকে আমার আলোচনার বিষয় হরপ্পা সভ্যতা, ফিচার অব দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। চলো তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের ক্লাস। প্রথমেই আমরা ইতিহাসের এই তিনটে বিষয় খুব ভালোভাবে জানব। সেটা হলো প্রাক ঐতিহাসিক যুগ কাকে বলে। যে সময়ে মানুষ লিখতে পারত না সেই সময়ের কথা আমাদের অনুমান করে নিতে হয়, এই সময়কে বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ। প্রাক মানে হচ্ছে আগের। তারপর প্রায় ঐতিহাসিক যুগ, এই সময়ে মানুষ লিখতে শিখলো কিন্তু সেই সময়ের পাওয়া সব লেখা আজও পড়া যায়নি। মানে মানুষ লিখতে শিখেছিল কিন্তু সেই লেখা আমরা আজও পড়তে পারিনি, সেই সময়টাকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। আর ঐতিহাসিক যুগ কাকে বলে? যে সময়ের লেখা পাওয়াও যায় আর পড়াও যায়। আমাদের এই হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা, কারণ হরপ্পার লোকেরা লিখতে জানতো কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি। পুরাতাত্ত্বিক নিদর্শন বা প্রত্নবস্তুর উপর ভিত্তি করে এই সভ্যতার ইতিহাস আমাদেরকে জানতে হয়। আচ্ছা, এই সভ্যতার মানুষ তামা এবং ব্রোঞ্জ এই দুটো ধাতুর ব্যবহার জানতো, তাই জন্য এই সভ্যতাকে বলা হয় তামা আর ব্রোঞ্জ যুগের সভ্যতা। তামা এবং ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলোর মধ্যে হরপ্পা সভ্যতা ছিল সব থেকে বড়। এবার আমরা একটা পদ্ধতির কথা বলবো, সেই পদ্ধতিটার নাম হচ্ছে কার্বন 14 পদ্ধতি। এই কার্বন 14 হলো পদার্থবিজ্ঞানের সাহায্যে ভূগর্ভ থেকে তোলা যে কোনো নিদর্শনের প্রাচীনত্ব নির্ণয় করার একটা পদ্ধতি। গাইগার কাউন্টার যন্ত্রের সাহায্যে ভূগর্ভের জৈব পদার্থের কার্বন বিকিরণের পরিমাপ করা হয়। অর্থাৎ এই হরপ্পা সভ্যতার সময়কাল চিহ্নিত করা হয় কার্বন 14 পদ্ধতি দ্বারা। মনে রাখবে, হরপ্পা সভ্যতার সময়কাল কোন পদ্ধতির দ্বারা নির্ধারণ করা হয়? উত্তর হবে কার্বন 14 পদ্ধতি দ্বারা। মোটামুটি খ্রিস্টপূর্ব 2500 থেকে 1750 সালের মধ্যে এই হরপ্পা সভ্যতা বিকাশ লাভ করেছিল বলে অনুমান করা হয়। এবারে চলো আমরা জানবো হরপ্পা সভ্যতার যে কেন্দ্রগুলো ছিল সেই কেন্দ্রগুলো কোথায় অবস্থিত ছিল আর কোন নদীর তীরে অবস্থিত ছিল। তাহলে চলো শুরু করি। পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় হরপ্পা অবস্থিত ছিল এবং সেটি ছিল রাভি বা ইরাবতী নদীর তীরে। তারপর গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের লোথাল, সেটা ছিল ভোগাবর নদীর তীরে। রাজস্থানের প্রত্নক্ষেত্র কালীবঙ্গান, সেটি অবস্থিত ছিল ঘরঘরা নদীর তীরে। তোমরা এগুলো নোট করে রাখো, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতে পারে। তারপর সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত মহেঞ্জোদারো, সেটি ছিল সিন্ধু নদীর তীরে। হরিয়ানার হিসার জেলার বানোয়ালি, সেটি ছিল সরস্বতী নদীর তীরে। আর পাঞ্জাবের রূপার কেন্দ্রটি, সেটি অবস্থিত ছিল শতদ্রু নদীর তীরে। আচ্ছা, ধোলাভিরা একটা কেন্দ্র ছিল, সেই কেন্দ্রটি অবস্থিত ছিল গুজরাটে। মনে করা হয় যে এটি লুনি নদীর তীরে অবস্থিত ছিল। আচ্ছা, চানহুদ্র হরপ্পা সভ্যতার একটি কেন্দ্র, সেটি পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত বলে মনে করা হয়। আচ্ছা, মনে রাখবে, বলা হয় যে চানহুদ্রই একমাত্র হরপ্পা নগরী যেখানে কোনো দুর্গ বা প্রতিরক্ষা প্রাচীর ছিল না। এটা মনে রাখবে, চানহুদ্রতে কোনো দুর্গ বা প্রতিরক্ষা প্রাচীর ছিল না। তোমাদের 4টে অপশন দিতে পারে যে হরপ্পা নগরীতে কোন কেন্দ্রে দুর্গ বা প্রতিরক্ষা প্রাচীর ছিল না। উত্তর হবে চানহুদারো। আচ্ছা, সিটাডেল কাকে বলে? কোশ্চেন আসতে পারে খুব। সিটাডেল হচ্ছে শহরে একটা উঁচু এলাকা থাকতো, প্রত্নতাত্ত্বিকরা তাকে বলেছেন সিটাডেল। এই এলাকাটি একটি আয়তাকার উঁচু ঢিবির উপরে অবস্থিত ছিল। এই একমাত্র মনে রাখবে চানহুদারোতে কোনো সিটাডেল ছিল না। এই যে দুর্গ বা প্রতিরক্ষা প্রাচীর, সেটা বা এই আয়তাকার ঢিবির উপরে অবস্থিত যে সিটাডেল, সেটা চানহুদারোতে ছিল না। আচ্ছা, এবার দেখো লোথাল। এই যে লোথাল হরপ্পা সভ্যতার একটা বন্দর নগর, সেই লোথাল গুজরাটি ভাষায় লোথ আর থল থেকে হয়েছে লোথাল। এই লোথাল কথাটার মানে হচ্ছে মৃতের স্থান। লোথাল কথাটার অর্থ হচ্ছে মৃতের স্থান। লোথাল ছিল বন্দর নগর, তোমরা জানো, আর এখানে পোতাশ্রয় ছিল।
এই লোথাল ছিল বন্দরনগর আর পোতাশ্রয় ছিল। আচ্ছা, মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। স্থানীয় ভাষা মহেঞ্জোদারো শব্দের অর্থও হলো মৃতের স্তূপ। এই আমাদের সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সেটি ছিল মাতৃতান্ত্রিক এবং নদীকেন্দ্রিক সভ্যতা। হরপ্পা সভ্যতার দুটি বৈশিষ্ট্য ছিল। দেখো, প্রশস্ত এবং সোজা পথের দুই ধারে পরিকল্পিত নগরায়ন এবং উন্নত পয়ঃপ্রণালী ব্যবস্থা। অনেক বৈশিষ্ট্যই হরপ্পা সভ্যতায় ছিল, তার মধ্যে আমি এখানে দুটো মেনশন করে দিলাম, যে প্রশস্ত এবং সোজা পথের দুই ধারে পরিকল্পিত নগরায়ন আর উন্নত পয়ঃপ্রণালী ব্যবস্থা। এই দুটো বৈশিষ্ট্য ভীষণ ইম্পর্টেন্ট। হরপ্পাবাসীদের অজানা ছিল কোন ধাতুর ব্যবহার? লোহার ব্যবহার। আচ্ছা, মহেঞ্জোদারো স্নানাগারটার আয়তন মনে রাখবে তোমরা। মহেঞ্জোদারো স্নানাগারের আয়তন ছিল 180 ফুট ইন্টু 108 ফুট। হুইলারের মতে এটি ধর্মীয় কাজে ব্যবহৃত হতো। কে বলেছিলেন এটি ধর্মীয় কাজে ব্যবহার হয়? হুইলার। আচ্ছা, মার্শেল মনে করতেন যে এই জল চিকিৎসার জন্য ব্যবহৃত হতো। আচ্ছা, হরপ্পায় যে শস্যাগার পাওয়া গেছে সেই শস্যাগারটির আয়তন ছিল 9000 বর্গফুট। হরপ্পার যে শস্যাগার ছিল সেই শস্যাগারের আয়তন ছিল 9000 বর্গফুট। শস্যাগারটি দুটি সারিতে বিভক্ত ছিল। প্রতিটি সারি 50 ফুট দীর্ঘ আর 20 ফুট চওড়া ছিল। হুইলার একে আধুনিক ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন। আচ্ছা, হরপ্পা সভ্যতায় আমদানিকৃত যে দ্রব্য সেগুলি হলো সোনা, রূপা, তামা, দামি পাথর, পাখির মূর্তি। এগুলো হরপ্পা সভ্যতার আমদানিকৃত দ্রব্য। কোথা থেকে কি আমদানি করা হতো? দেখো, সুমের থেকে রূপা আমদানি করা হতো, পারস্য থেকে আমদানি করা হতো নীলকান্তমণি, ইরান থেকে ফিরোজা পাথর আমদানি করা হতো, মধ্য এশিয়া থেকে আমদানি করা হতো জেট পাথর, আর আফগানিস্তান থেকে মনে করা হয় যে লাপিস লাজুলি পাথর আনা হতো হরপ্পা সভ্যতায়। আচ্ছা, হরপ্পা সভ্যতায় রপ্তানি করা হতো হরপ্পা সভ্যতা থেকে কোন কোন জিনিস? সেগুলি হলো বার্লি, ময়দা, তেল, পশমজাত দ্রব্য, গম, তুলা এগুলি। অনেকে বলেন হরপ্পাবাসীরাই বিশ্বের প্রথম তুলা উৎপাদনকারী জাতি ছিল, এটা অনেকে বলে থাকেন। সুতিবস্ত্র তাদের প্রধান রপ্তানি পণ্য ছিল। হাতির দাঁত এবং হাতির দাঁতের তৈরি জিনিস, বিভিন্ন ধরনের মূল্যবান এবং অর্ধমূল্যবান পাথরের পুঁতি, বিশেষত মনে রাখবে এই কার্লেনিয়ান পুঁতি যা হরপ্পার কারিগররা খুব ভালোভাবে তৈরি করতে পারত। কার্লেনিয়ান পুঁতি যেটা হরপ্পার কারিগররা খুব ভালোভাবে তৈরি করত। আচ্ছা, এবার হরপ্পা সভ্যতার মৃতদেহ সমাধি করা হতো। তোমরা জানো হরপ্পা সভ্যতার মৃতদেহ সৎকারের 3 প্রকার পদ্ধতি ছিল বলে অনুমান করা হয়। কি কি? একটা পূর্ণ সমাধি, একটা আংশিক সমাধি, একটা দাহান্তর সমাধি। আচ্ছা, মনে রাখবে মৃতদেহের মাথা উত্তর দিক করে শুইয়ে রাখা হতো। কালীবঙ্গানে ইটের তৈরি সমাধি দেখতে পাওয়া যায়। যেখানে প্রধান 2 খাদ্যশস্য ছিল গম আর যব। স্থলপথে 2 চাকা বিশিষ্ট এক্কা গাড়ির ব্যবহার হতো। এছাড়া চাকাওয়ালা ঠেলা গাড়ি এবং বলদে টানা গাড়ি ব্যবহার করা হতো। বলদে টানা গাড়ি হরপ্পা সভ্যতায় বহুল পরিমাণে ব্যবহার করা হতো। আচ্ছা, হরপ্পা সভ্যতার শিলমোহর নিয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ। হরপ্পা সভ্যতার শিলমোহর সেটা হচ্ছে স্টিয়াটাইট নামক এক ধরনের নরম পাথর দিয়ে এটি তৈরি করা হতো। মনে রেখো, স্টিয়াটাইট নামক এক ধরনের নরম পাথর দিয়ে শিলমোহরগুলো তৈরি করা হতো। অবশ্য মাটি দিয়েও কিছু কিছু শিলমোহর আবিষ্কৃত হয়েছে যেগুলি মাটি দিয়ে তৈরি। বেশিরভাগ শিলমোহরে তোমরা মনে রেখো এক শিংওয়ালা একটা কল্পিত প্রাণীর ছাপ দেখতে পাওয়া যায়। তাছাড়া শিলমোহরে শিংওয়ালা মানুষ, ষাঁড়, গাছ, জ্যামিতিক নকশা খোদাই করা শিলমোহরও পাওয়া গেছে। শিলমোহরে কিন্তু কখনোই গরুর মূর্তি দেখা যায় না। কোন প্রাণীর মূর্তি শিলমোহরে কখনোই দেখা যায় না? 4টে অপশান তোমাদের দিয়ে দিতে পারে, তার মধ্যে উত্তর হবে গরু। গরুর মূর্তি শিলমোহরে দেখা যায় না। হরপ্পার অর্থনীতি এবং ধর্মবিশ্বাস সম্পর্কে জানা যায় শিলমোহর থেকে। মনে রেখো, হরপ্পার অর্থনীতি আর ধর্মবিশ্বাস সম্পর্কে জানা যায় শিলমোহর থেকে। হরপ্পা সভ্যতার 23টা শিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়াতে। মনে রেখো, মেসোপটেমিয়াতে হরপ্পা সভ্যতার 23টা শিলমোহর পাওয়া গেছে।
হরপ্পা সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যোগাযোগ ছিল, এটা থেকেই অনুমান করতে পারি যে হরপ্পা সভ্যতার 23টা শিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে। আচ্ছা, হরপ্পা সভ্যতায় বলদ, গাধা, উটের ব্যবহার হতো। গাধা আর উট ভারতীয় উপমহাদেশের বাইরে থেকে আনা হতো। গাড়ি টানার কাজে তোমাদের আগেই বললাম বলদের ব্যবহার হতো বেশি, গাড়ি টানার জন্য বলদের বেশি ব্যবহার করা হতো। আচ্ছা, হরপ্পা সভ্যতার জীবনে ধর্মের মুখ্য ভূমিকা থাকায় রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় পুরোহিত শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় পুরোহিত শ্রেণীর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর কোন গাছকে দেবতা হিসাবে পুজো করা হতো? অশ্বত্থ গাছকে দেবতা হিসাবে হরপ্পা সভ্যতায় পুজো করা হতো। আচ্ছা, আজকে হরপ্পা সভ্যতা সম্পর্কে আমি তোমাদের এটুকুই জানালাম। এর পরের দিন আমি হরপ্পা সভ্যতা নিয়ে আরও কিছু তোমাদেরকে জানাবো। তাহলে তোমরা আমার পরের ভিডিওতে অবশ্যই চলে এসো। আমি হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হলো আর তার সঙ্গে হরপ্পা সভ্যতা নিয়ে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে জানাবো। তাহলে আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।